আমি কোনোদিনই ওনার স্ত্রী ছিলাম না স্যার, শুধু আমার সম্মান বাঁচানোর জন্য, একজন নারীর সম্মান বাঁচানোর জন্য সঞ্জয় বাবু সেই সময় আমাকে স্ত্রী বলে পরিচয় দিয়েছিল। কিন্তু কিন্তু বারবার আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে আমি সত্যিটা ওনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু উনি জানতে চাননি। উনি বলেছিলেন সত্যি একদিন ঠিক সামনে চলে আসবে। কিন্তু আমি জানতাম এভাবে সামনে আসবে না, কাউকে একজনকে নিয়ে আসতে হবে সত্যিটা সামনে। আর আজ সেই কাজটাই সর্বজয়া দেবী করছেন। উনি আজ সত্যটা সামনে নিয়ে এসেছেন। ঠিক তাই, আমার ডাউট হয় যখন আমার মাথায় ছাদটা ফেলে দেওয়া হয়। আমি জানি এর পেছনে ওই ফেউটা আছে। বাঘ যখন জঙ্গলে যায়, ফেউরা আগের থেকেই লাফাতে শুরু করে। জঙ্গলি জানোয়ার একটা। ঠিকভাবে কথা বলো। এই চুপ! একটা কথা বললে না এখানেই মার। মেয়েদের হাতের মার মানে ভগবানের মার, মনে রাখবে। একটা কথা বলবে না। তারপর সুপরিকল্পিতভাবে ওনারা এগোতে থাকেন এবং বুঝে গেলেন যে 675 কোটি টাকার লাভ থেকে শুরু করে যদি বিজনেস করে তাহলে বছরে হাজার হাজার কোটি টাকার লাভ পেতে পারে। উনি লাখপতি থেকে কোটিপতি হওয়ার চেষ্টা করলেন। এই যুগের ভাষায় কি যেন বলে, হ্যাঁ, বিলিয়নিয়ার হওয়ার চেষ্টা করলেন। কিন্তু উনি স্বপ্নেও ভাবতে পারেননি যে আমি দ্রুত সুস্থ হয়ে উঠব। আর আমি যখন দ্রুত সুস্থ হয়ে উঠি তখনই হঠাৎ দেখলাম জিশানের পরিবর্তন। তখন ডাউট হলো, আমার সন্দেহ হলো জিশান কি করে হঠাৎ পাল্টে যেতে পারে। ও যে কোষ্ঠী পাথরের যাচাই করা, আমি যে ও জয়া পিসি। ও তো আমি বলতে অজ্ঞান, ও কি করে পাল্টে যাবে? তখনই আমি খুঁজতে শুরু করলাম। আস্তে আস্তে আমি ওর বাবার কাছে আসি। তখন জানতে পারলাম এই ভদ্রলোক যার কথা জিশান আমাদের সবাইকে গোপন করেছে। জিশান, তুমি এই একটা অন্যায় করেছ। উনি সবকিছু ভুলে যান। এক অদ্ভুত স্নায়ু রোগে আক্রান্ত, এক অদ্ভুত মানসিক রোগে আক্রান্ত। উনি কে, কোথায় থাকেন কিছুই মনে রাখতে পারেন না। শুধু জিশানের নামটা, জিশানের মুখটা ওনার মনে আছে। আর সেটাই একদিন এই গৌতম চৌধুরী জানতে পেরে যান। ওনাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে বন্দি করেন, হাসপাতালে লুকিয়ে রাখেন। আর প্রতিটা মুহূর্ত জিশানকে ভয় দেখায় যে তোমার বাবাকে মেরে ফেলা হবে, সে আর ফিরে আসবে না। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে জিশানকে সামনে রেখে উনি বোরের মতো ব্যবহার করেছেন। আর তাকে বুদ্ধি জুগিয়েছে
এই মনুষ্যেজ, এই শিয়ালটা। আর আমার ভাসুর ঠাকুর নিমেষের মধ্যে আমার প্রতিপক্ষ হয়ে উঠল। আর জিশান তার বিয়ের নামে টাকা, গাড়ি, বাড়ি সব চাইতে শুরু করলো। আর আমি এ পাশে দ্রুত আমার কাজ সারতে লাগলাম। কখনো হাসপাতালে, কখনো হাসপাতাল থেকে বেরিয়ে গিয়ে আমি পাগলের মতো খুঁজতে শুরু করলাম আসল কারণটা কি। তারপর সব ক্লিয়ার হলো আর জানতে পারলাম যে শস্যের মধ্যেই ভূত, আর সেই ভূত হলো গৌতম চৌধুরী। হতে পারে না, তুমি মিথ্যে কথা বলছো জয়া, তুমি মিথ্যে কথা বলছো। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছো, বিশ্বাস করি না তোমার কথা। এই কুশাল, একদম কোনো কথা নয়, চুপচাপ থাকো। আমি যখন কথা বলছি তখন মাঝখানে একদম কথা বলবে না, একদম না। আর স্বর্ণচাপা, আমার তোমার উপরে কোনো রাগ নেই, আমি সবটাই বুঝে গেছি। আমি একমাত্র অপরাধী এই মানুষটার কাছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যেমন অভিনয় করেছো ওর স্বামী হিসেবে, আমিও অভিনয় করেছি। অভিনয় করে আমি যেসব কথা তোমাকে বলেছি তা আমি স্বপ্নেও ভাবতে পারি না যে আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু বিশ্বাস করো, আমি জানি যে তোমার মতো পুরুষ আর হয় না। তুমি একটা উদাহরণ, তোমার থেকে বেশি আর কেউ আমাকে ভালোবাসতে পারবে না, আর আমার থেকে বেশি তোমাকেও ভালোবাসতে পারবে না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না জয়া, না। এরপরে তো বড়দা তোমাকে আর এখানে রাখা যাবে না। কাকা প্লিজ, কাকা এরকম করো না। না, রাখা যাবে না। চলে যাও এখান থেকে, চলে যাও। বৌদি, তুমিও চলে যাও। এই পরিবারে আর তোমাদের কোনো স্থান হবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি হাত জোড় করছি, প্লিজ প্লিজ এভাবে তাড়িয়ে দিও না, প্লিজ। এখন আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব জেঠু? প্লিজ প্লিজ জেঠু, আমাদের তাড়িয়ে দিও না। আমরা কোথায় যাব বলো? কাকাই, কাকাই প্লিজ।
আমাদের তাড়িয়ে দিও না। আমরা এখান থেকে গেলে না কে মরে যাব। আমি ভাবতে পারছি না আমার ড্যাড আমি তোমাকে ঘৃণা করি ড্যাড, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি ড্যাড। তুমি এরকম কেন করলে? কেন করলে এরকম? প্লিজ জেঠু, জেঠু প্লিজ আমাদের তাড়িয়ে দিও না, একটা সুযোগ দাও প্লিজ। কোনো সুযোগ দেওয়া যাবে না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। ভালো মানুষের কোনো দাম এই পৃথিবীতে নেই। বেরিয়ে যাও, চলো। চুপ। ড্যাড, আমাকে ক্ষমা করে দাও না। আমাকে ক্ষমা করে। আমি তোমায় ভুল বুঝেছি ড্যাড, আমাকে ক্ষমা করো। পাগলি, হ্যাঁ? তোকে ক্ষমা করবো কি রে? তুই তো আমার সন্তান। তুমি সত্যি আমায় ক্ষমা করেছো ড্যাড? হ্যাঁ রে, ক্ষমা করেছি। তাহলে ড্যাড, এই মানুষটাকেও ক্ষমা করে দাও না প্লিজ। এই মানুষটার বয়স হয়েছে, এই বয়সে এই মানুষটা কোথায় যাবে ড্যাড? তুমি বলো কোথায় যাবে? আর আমার মম তো সবাইকে নিয়ে সংসার করতে চেয়েছে। একটা একান্নবর্তী পরিবার গড়তে চেয়েছে। প্লিজ ড্যাড, প্লিজ প্লিজ ওনাকে ক্ষমা করে দাও। প্লিজ প্লিজ ওনাদের সবাইকে ক্ষমা করে দাও প্লিজ। তুই জানিস না মা, এদের বাড়িতে রাখলে আবার সব গন্ডগোল হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না, এরা আবার ক্ষতি করার চেষ্টা করবে। মেজদা, 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 তুই আমার কথাটা শোন প্লিজ, প্লিজ। তাড়িয়ে দিস না আমাদের এখান থেকে। তুই যা বলবি, তুই যা বলবি, তোর কথা সব শুনবো, সব কথা শুনে চলবো। হাত জোর করছি তোর কাছে মেজদা, মেজদা, আমাদের এখান থেকে তাড়িয়ে দিস না প্লিজ। শাট আপ, শাট আপ। আর কোনো কথা নেই, বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে।
দাঁড়ান 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 দাঁড়ান। এবারের বউ তুমি, তুমি আমাকে বরণ করেছিলে দিদি, তুমি যেও না। কিন্তু আমি একা না, সবাইকে নিয়েই থাকো। আরেকটা সুযোগ দেওয়া হোক ওদের। বুঝোয়া হ্যাঁ, আরেকবার। এই জন্যেই তুমি সৎ বুঝোয়া। ছিলে কোঠায় হাঁসফাঁস জানলায় আব ছায়া মুখ ভালোবাসার চিরকুট এই হিয়া নস্টালজিয়া এই হিয়া নস্টালজিয়া আরো গভীরে দেয় চার দেওয়ালে বন্দি মমতার মেঘের বাড়িতে উড়ে যায় সর্বজয়া 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 বাবা, বাবা ওই দেখো তোমার বৌমা। সর্বজয়া উনি উনি কিছু চিনতে পারবেন না, কিছু কিছু বুঝতেও পারবেন না উনি। জি স্যার। হ্যাঁ বাবা, জিশান, জিশান, হ্যাঁ বাবা, দেখো দেখো তোমার বৌমা বাবা। বাবা, বাবা আশীর্বাদ করো বাবা। আমি জানি তুমি কিছু বুঝতে পারছো না। তুমি তো এও জানো না যে তুমি কোথায় আছো। তবু আশীর্বাদ করো বাবা, সবসময় আশীর্বাদ করো। সবই তো বুঝলাম, কিন্তু দেখো অনেক কান্নাকাটি হয়েছে, আর এই বিয়েটাই বা কেমন একটা হয়ে গেল। বলছিলাম আজকে একটা জমিয়ে পার্টি হোক। পার্টি? আমার বরকে বল, তুমি কি বলো? পার্টি সবাই যখন চাইছে তখন পার্টি হবে।
এই অপমান আমি ভুলবো না। কথাটা মাথায় রেখো জয়া। বড় ভাই হয়ে সকলের সামনে আমাদের নাক কাটা গেছে। এত লজ্জিত আমি কখনো হইনি, কখনো না। সর্বজয়া, তুমি দ্বিতীয়বার ভুল করলে, আর এবারের ভুলের খেসারত দেওয়ার তুমি সময় পাবে না জয়া, সময় পাবে না। আমি কথা দিচ্ছি।